আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ওয়ারিশ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি আপনার নামে রেকর্ড খতিয়ান না হয়ে থাকে, অর্থাৎ রেকর্ড খতিয়ানে যদি আপনার নাম অন্তর্ভুক্ত না হয়ে থাকে এবং সম্পত্তি দিতে না চায়, আপনি যদি নামজারি করতে না পারেন, তাহলে আপনার করণীয় কি? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি, বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি, সেই সম্পত্তি থেকে অনেক ওয়ারিশদেরকে বঞ্চিত করা হয়। এই সম্পত্তি থেকে বঞ্চিত করার পরে বঞ্চিত ওয়ারিশরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। তাদের নামে রেকর্ড খতিয়ানে নাম থাকে না, তারা নাম জারি করতে পারেন না। সহজ পদ্ধতি যেটি, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। ওয়ারিশ সম্পত্তি নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আপনাকে কিন্তু সেই মৃত ব্যক্তির কাছে চলে যেতে হবে। আপনি কার সম্পত্তি দাবি করছেন? আপনি কি আপনার বাবার সম্পত্তি দাবি করছেন? আপনি কি আপনার মায়ের সম্পত্তি দাবি করছেন? নাকি সেই মৃত দাদার সম্পত্তি দাবি করছেন? এটি তিনটি অপশন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদার সম্পত্তি তো বাবার কাছে চলে আসে। অনেক সময় দেখা যায় যে বাবার মৃত্যুর পরে দাদা কিন্তু জীবিত থাকে। তো দাদা জীবিত থাকলে বাবা সেই সম্পত্তির মালিকানা পাবে না, অনেকেই কিন্তু এই কথা বলেন। তো এইখানে একটি পয়েন্ট বলে রাখি, সেটি হচ্ছে যে বাবা যদি মৃত্যুবরণ করেন আর দাদা যদি জীবিত থাকেন, মা যদি মৃত্যুবরণ করেন, নানা যদি জীবিত থাকেন, তাহলে অনেকেই সম্পত্তি দিতে চায় না। এইখানে আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, 1961 সালের 15ই জুলাইয়ের আগে যদি বাবা অথবা মা মারা যায়, দাদা অথবা নানা যদি জীবিত থাকে, তাহলে বাবা এবং মা এরা পৈতৃক সম্পত্তির অংশ তারা পাবে না। আর যদি 1961 সালের 15ই জুলাইয়ের পরে যদি বাবা মারা যায়, মা মারা যায়, নানা বেঁচে থাকে, দাদা বেঁচে থাকে, তাহলে সেই মৃত মা বাবা তাদের পৈতৃক সম্পত্তির অংশ তারা পাবে। কিভাবে পাবে? তারা জীবিত থাকতে যতটুক সম্পত্তি পেত, মৃত অবস্থায়ও ততটুক সম্পত্তি পাবে এবং সেই সম্পত্তি মা বাবা রেখে দেওয়ার সন্তান যারা, তারা ওয়ারিশ হিসাবে হিস্সা মোতাবেক সেটি ভাগ করে নেবে। এখন আসা যাক যে এই সম্পত্তি বাবা মায়ের নামে যখন চলে আসে, সেই সম্পত্তি বাবা মায়ের মৃত্যুর পরে সন্তানরা কর্মসংস্থানের জন্য হোক বা যে কোনো কারণে প্রবাসে থাকে, নিজ জেলা থেকে অন্য জেলায় থাকে, সেই সময় যারা সেই ভিটা মাটিতে যারা দখলে থাকেন, তারা যোগসাজস্য হোক, উদ্দেশ্য প্রণীতভাবে হোক, যে কোনোভাবেই হোক, জরিপকারকরা যখন জরিপ করার জন্য এলাকায় আসে, তখন নিজেদের নামে জরিপ করে নেয়। বোনের বিবাহ হয়ে গেছে, বোনকে সেই সম্পত্তির রেকর্ড খতিয়ান থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয় বা ভুলক্রমে বাদ হয়েও যেতে পারে। আবার যে ভাইটি অন্য জেলায় কর্মরত আছে, নিজের এলাকায় নেই, দেখা গেছে দীর্ঘ বছর সে নিজ জেলা থেকে অন্য জেলায় আছেন অথবা প্রবাসে আছেন, সেই ভাই বোনদেরকে বাদ দিয়ে রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে নিজেরা মালিক হওয়ার চেষ্টা করেন। কিন্তু এই রেকর্ড খতিয়ানে নাম উঠে গেলেই তিনি মালিক হয়ে যাবেন, আর রেকর্ড খতিয়ানে নাম না থাকলে ওয়ারিশ সম্পত্তি থেকে মালিকানা থেকে বঞ্চিত হয়ে যাবেন, এরকম কোনো আইন বা নিয়ম আমাদের দেশে কিন্তু নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যেটি বলি আমরা, এই সম্পত্তি 100% প্রত্যেকটি ওয়ারিশ অর্থাৎ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিতে রেখে যাওয়া ওয়ারিশরা প্রত্যেক দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিকানা পাবে। এখান থেকে কেউ কারোর সত্ত্ব নষ্ট করতে পারবে না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে স্পষ্ট করে কিন্তু কথা বলা হয়েছে যে আপনার সম্পত্তি যদি মালিকানা পেতে হয়, আপনাকে দলিলাদি 100% থাকতে হবে। তো আপনি যাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য রেকর্ড খতিয়ান থেকে নাম বাদ দিয়ে দিলেন, রেকর্ড খতিয়ানে বাদ দিয়ে দিলে তার সত্ত্ব কিন্তু নষ্ট হবে না। এই যে ব্যক্তি বঞ্চিত হচ্ছেন, তার যে সহজ কাজটি, তিনি যদি সহজভাবে একটি পদ্ধতি অবলম্বন করেন, তাহলে এই রেকর্ড খতিয়ান তার নামে কিন্তু হয়ে যাবে, তার নামে নামজারিও কিন্তু তিনি সুন্দরভাবে করতে পারবেন। সেই সহজ কাজটি হচ্ছে, আপনি যার সম্পত্তিটি দাবি করতেছেন, সে মায়ের সম্পত্তি হোক, বাবার সম্পত্তি হোক,
এই সম্পত্তি যিনি মালিক, মা মালিক হলে মায়ের সেই নানা বাড়ির সেই নানার যে সম্পত্তির কাগজপত্র এটা উত্তোলন করতে হবে। বাবার সম্পত্তি দাবি করলে দাদার রেখে যাওয়া সম্পত্তি বা বাবার নামে যে সম্পত্তি আছে এই সম্পত্তির কাগজপত্র সব উত্তোলন করতে হবে। ধারাবাহিকভাবে প্রত্যেকটি খতিয়ান উত্তোলন করতে হবে। আপনার যে দলিল মূলে যদি বাবা মালিক হয়ে থাকেন তাহলে সেই বাবার দলিলটি সাব রেজিস্ট্রার অফিস থেকে সার্টিফাইড কপিটা কিন্তু তুলতে হবে। আপনাদেরকে এই সকল কাগজপত্র আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা ভিটামাটিতে বসবাস করেন তারা কিন্তু দিবে না। এটা আপনার সংশ্লিষ্ট বিভাগ থেকে উত্তোলন করতে হবে। আপনি খতিয়ান তৈরি উত্তোলন করতে হলে নায়েব অফিস অর্থাৎ তহসিলদারের অফিস থেকে শুরু করতে হবে, উপজেলা ভূমি অফিস এবং জেলার ডিসি রেকর্ড রুম থেকে আপনারা খতিয়ান উত্তোলন করতে পারেন। আর দলিল উত্তোলন করতে হলে সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনারা যার সম্পত্তি দাবি করতেছেন তার নাম দিয়ে যদি সূচি বইতে আপনি তল্লাশি দেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন। তো এই সকল কাগজপত্র উত্তোলন করার পরে আপনি কার ওয়ারিশ হিসাবে আপনি দাবি করছেন সেই ওয়ারিশ কায়েম সনদ নিতে হলে আপনার যদি গ্রাম্য অঞ্চল মফস্বল এলাকা হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস থেকে ওয়ারিশ কায়েম সনদ দিবেন এবং যদি শহর এলাকা হয় ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে ওয়ারিশ কায়েম সনদ দেবেন। এটি নিয়ে আপনার কোনো মামলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। আপনার জেলার জজ কোর্টের যিনি সিভিল লয়ার অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন সেই ব্যক্তির শরণাপন্ন হয়ে একটি বাটোয়ারা মামলা দিয়ে দেবেন। আপনার রেকর্ড সংশোধনের মামলা দেওয়ার দরকার নেই, আপনার নামজারির জন্য মিসকেস করার কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি একটি বাটোয়ারা মামলা দিয়ে দেবেন। আশা করি বর্তমান সময়ে বাটোয়ারা মামলাটি যদি সঠিকভাবে পরিচালনা করা হয় এবং আপনি যদি সুন্দরভাবে তদারকি করেন, আপনার অ্যাডভোকেট সাহেবও যদি সুন্দরভাবে এই বিষয়টি যদি তদারকি করেন তাহলে 2.5 থেকে 3 বছরের ভিতরে এই বাটোয়ারা মামলার ফলাফল কিন্তু এখন বের হয়ে আসছে। আমি তার চাক্ষুষ প্রমাণ, আমি নিজেও একটি মামলা প্রায় 3.5 বছরের মধ্যে সেই মামলাটির কিন্তু রায় পেয়েছি। তো এইভাবে আপনি একটি মামলা যখন করবেন তখন এই মামলার যে রায়টি আপনার পক্ষে আসবে, কারণ আপনি তো বাবারই সন্তান, মায়ের সন্তান। আপনার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, সত্য ধ্বংস হবে না। তাহলে আপনার পক্ষে যখন রায়টি চলে আসবে আপনি মনে করবেন ওইটি আপনার জন্য একটি দলিল। এই যে আদালতের যে রায় বা ডিগ্রি এটি আপনার জন্য একটি দলিল। এই দলিলটি কিন্তু আপনার 100% এবং চেষ্টা করবেন আরজির কপিটিও সংগ্রহ করার জন্য। যখন মামলাটি করা হয় সেই মামলা অ্যাডভোকেট সাহেব যে আরজিটি করেন সেই আরজির একটি কপিও কিন্তু আপনি সংগ্রহ রাখতে পারেন, কারণ এটি যখন আপনি নামজারি করার জন্য দিবেন, রেকর্ড সংশোধনের জন্য দিবেন, এটি অনেক সময় চেয়ে বসে। তাহলে আদালতের যে ডিগ্রি এবং আরজির কপি এটি রাখবেন এবং বাবা মায়ের যত কাগজপত্র আপনি সংগ্রহ করেছিলেন এর ফটোকপি, এইগুলি দিয়ে আপনি কিন্তু নামজারির জন্য আবেদন করতে পারেন। আপনি নামজারির জন্য আবেদন করলে আপনার নামজারিটি সুন্দরভাবে, যে রেকর্ডটি আপনার নামে হয়নি, আপনার যে ভাই বোনেরা দখলে ছিল তাদের নামে রেকর্ড হয়েছিল সেটি সংশোধন করে আপনার নামে কিন্তু রেকর্ড করে একদম নামজারি করে আপনার সম্পত্তিটি আপনাকে দিয়ে দিবে। তো এই যে একটি সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতিটি অবলম্বন করতে হলে আপনার নিজের সম্পত্তি নিজেকে কিন্তু চেষ্টা করতে হবে। আমরা সময়ের কারণে আমরা অনেক সময় দেখি অনেকরে দিয়ে দালাল চক্র এইটা সেটা তাদেরকে দিয়ে কাজ করে, যার কারণে ভালো ফলাফল আমরা পাই না। কিন্তু এই কাজটা যদি আপনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তেও যদি করেন, নিজে ছুটিতে এসে এসেও যদি করেন, তাহলে আমি মনে করি যে খুব সহজেই আপনি কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যাতে করে আপনাদের মাধ্যমেও অনেকে এই ভিডিওটি তারা দেখতে পারে। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।